বাসা থেকে বের হইতে দেয় না, সে আমাকে সালোয়ার কামিজ পরতে দেয় না, তুমি বারান্দার মধ্যে কাপড় টানায় রাখবা, সে আমাকে বারান্দায় যাইতে দেয় না, বলে বারান্দায় গেলে মানুষ তোমাকে দেখা ফেলবে। এইটা কেমন কথা? বারান্দায় যাইতে দেয় না, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তার সাথে আমার সমস্যাগুলো শুরু হইলো কি নিয়ে দেখেন, সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। সে আমি যদি বাসা থেকে বের হই, সে তার যে ছোট গুন্ডা, তার সাথে দুইটা ছোট গুন্ডা থাকে, ইউনুস আর আলামিন, সেই ইউনুসকে আমার পিছনে লাগাই দেয়। আমি হসপিটালে যাই, আমি টেইলার্সে যাই, আমি মার্কেটে যাই, বা আমার মেয়ে কিছু কিনবে, আমার মেয়েকে নিয়ে আমি বের হব, তার লোক ছাড়া আমি বাসা থেকে বের হইতে পারবো না। আপনাদের যদি মনে হয় যে এই ব্যাপারগুলো জাস্টিফাইড, আমার কিছু বলার নাই। সে মানুষ লাগাই দেয়, আমি মানুষ ছাড়া বাসা থেকে বের হইতে পারি না, আমি বারান্দায় যাইতে পারি না। তুমি কেন বারান্দায় আসছো? মানুষ দেখে ফেলবে। আমি কোনো রেস্টুরেন্টে, চলেন রেস্টুরেন্টে যাই, কেন রেস্টুরেন্টে যাবো? রেস্টুরেন্টে তো ছেলে মানুষ থাকে, ছেলে মানুষ আমারে খায়া ফেলবে। তার কথাটা এরকমই ছিল যে রেস্টুরেন্ট ভরা ছেলে মানুষের ভিড়ে বসে খাওয়া যাবে না। সে আমাকে কোনো রেস্টুরেন্টে, যেই মানুষ, আমি কি বলবো, আজকালকার মানুষ এই যে সারাদিন এত হচ্ছে পোস্ট দেয়, সারাদিন মানুষ একটা নতুন রেস্টুরেন্টে হলে এই কথা সেই কথা বললে, মানুষ খাবার দেখলেই মানুষ রেস্টুরেন্টে, সে আমাকে কোনো রেস্টুরেন্টে খাইতে দিতে যাবে না। আমি সব কথা বলতেছি, যারা বলতেছেন যে আমি অনেক কথা বলতেছি, আমি কেন, আপনারা তো রিজন জানতে চাইছেন যে কেন, আমার সেই রিজনই আমি বলতেছি, একটু শোনেন তো। আমাকে সে কোনো রেস্টুরেন্টে খাইতে দিবে না, সে আমাকে কোনো মার্কেটে যাইতে দিবে না। আমি কিন্তু তাকে এর আগেই বলছি যে দেখেন, আমাকে একটা হাত খরচ দিয়ে দিবেন, আমি কিন্তু একটু কেনাকাটা করতে পছন্দ করি, যেটা সব মেয়েরাই করে। আমি বলছি দেখেন, আমি একটু কেনাকাটা করতে পছন্দ করি, আমাকে কিন্তু এটা নিয়ে কোনো বাধা দিতে পারবেন না, আমি কিন্তু একটু শপিং করতে পছন্দ করি। সে আমাকে মার্কেটে যাইতে দিবে না। অথচ বিয়ের আগে যখন তার দোকানে আমি লাইভ করতাম, সপ্তাহে 2 থেকে 3 বার আমি যমুনায় যাই তার দোকানে বসে থাকতাম। হ্যাঁ, তখন কেন বলো না যে তুমি এখন যমুনা ফিউচার পার্কে আসতে পারবে না? যমুনা ফিউচার পার্ক ভরা ছেলে মানুষ। আমি যখন বিয়ের পরে যমুনা ফিউচার পার্কে যাইতে চাই, তখন বলে যে যমুনা ফিউচার পার্ক ভরা অনেক ছেলে মানুষ, এত ছেলে মানুষের মধ্যে মেয়ে মানুষ বের হইতে পারবে না। হ্যাঁ, তখন সে আমাকে মার্কেটে যেতে, আমি যদি একটার বেশি 2টা জামা কিনি, জামা কিনতে পারবে না, তুমি অপচয় করতেছো। সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না, সে আমাকে বলো যে আগের হাজবেন্ড আমাকে দেয় নাই, সেও তো আমাকে দেয় নাই। সে আমাকে এইসব নিয়ে, সে আমাকে শপিং করতে দিবে না, একটার বেশি 2টা জামা পরতে দিবে না। আজকে কেন টেইলার্সে গেছো, কালকে কেন টেইলার্সে যাবা? আমি ডক্টর দেখাইতে পারি না। আপনারা তো জানেন যে আজকাল মানুষ কতটুকু ডক্টরের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমি ডক্টরের কাছে আমার মেয়েকে নিয়ে যাই। আমার মেয়েটা ছোটবেলা থেকে, আমার বড় মেয়েটা একটু রোগা, এটা আমি স্বীকার করতেছি, আমার বড় মেয়েটা একটু রোগা, 2 দিন পর পর জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে। আজকাল সব বাচ্চাদেরই এটা লেগে থাকে। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে 1 দিনের বেশি 2 দিনের ডাক্তারের কাছে যাই, সে বলে যে এত কিসের ডাক্তার দেখানো, তুমি কালকে ডাক্তার দেখাইছো, তুমি আজকে কেন ডাক্তার দেখাবা? এগুলা সে আমার সাথে করছে। এর মাঝখানে আমি লজ্জার কথা কি বলবো, সে আমাকে মেডিকেশন নিতে দেয় নাই। সে বলছে তুমি যখন আমাকে বিয়ে করছো, তোমাকে বাচ্চা নিতেই হবে। সে জোর করে এই বাচ্চাটা আমাকে, আমি সব লজ্জার কথা আমি বলতে পারতেছি না, সে জোর করে আমাকে এই বাচ্চাটা নেওয়ার জন্য। এর মাঝখানে আমি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে আমি তার মানে কিছু বলতে পারি নাই, তার সাথে একটু বের হইতে পারতাম না। সে আমাকে কোথাও বাসা থেকে বের হইতে দিত না। তার মধ্যে আমার মা বোনের সাথে, আমার ফ্যামিলির সাথে আমার ঝগড়া লাগে। সে আমার ফ্যামিলির সাথে আমাকে দেখা করতে দিত না। আমার মার সাথে যদি আমি একটু মিলতেও চাইতাম, সে ওটা আরো খারাপ কথা, তোমার মা আমাকে বাসা থেকে বের করে দিছে, তোমার মা আমাকে 2টা কটু কথা শুনাইছে, তোমার মার সাথে তুমি কোনো সম্পর্ক রাখতে পারবা না, এসব বলে সে আমার ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখতে দেয় না। সে আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। তারপরে সে আমার মেয়েকে দেখে বিয়ে করছে। সে ছবি দেখাইলো যে সে আমার মেয়ের সাথে খুব ভালো আচরণ করছে। আমি আপনাদেরকে জাস্ট একটা ঘটনা বলি, তার সাথে একদিন আমার ঝগড়া লাগছে, এবং ঝগড়াটা 11টার দিকে লাগছে, অলমোস্ট 12:30 কি 1টা বাজে অলমোস্ট। তার আগে আমি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাই আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। সে যখন আমার বাসায় থাকতো, আমি আমার মেয়েকে আলাদা রুমে শোয়াই দিছি। আমার সাথে ঝগড়া লাগার পরে যখন আমার মেয়েটা কাঁদতেছে, আমি শব্দ পাইছি, মেয়েটা কাঁদতেছে, ভয় পাইছে, ওইটু শব্দ করছে, মা বলে ডাকছে না কি এরকম একটা শব্দ করছে, তখন আমি ওই আমার মেয়ের রুমে চাইতে নিছি। আমি লজ্জিত আজকে আমার এই কথা বলতে হইতেছে যে আমি মা হিসাবে ব্যর্থ দেখে আমি আমার বাচ্চার সাথে এই কাজ করতে পারছি। আমার যখন ওই রুমে চাইতে নিছি, সে আমাকে ওই রুমে চাইতে দেয়নি। সে আমাকে বলছে যে হয় তুই ওই রুমে যাবি, তোরে আমি মাইরে ফেলবো, নাইলে বাচ্চাকে মাইরে ফেলবো, নাইলে কিন্তু তুই আমার সাথে থাকবি। মানে ওই আমার মেয়ে যে কাঁদতেছে, আমি ওই রুমে চাইতে পারবো না। আমি সেদিন রাতে আমার মেয়ের কাছে সে আমাকে যাইতে দেয় নাই। সে আমাকে ডাইনিং রুমে বসায় বসায় সারা রাত সে আমাকে ঝগড়া করছে। এদিক দিয়ে আমি কিন্তু তার বাচ্চার সাথে প্রেগনেন্ট, আমি একটা প্রেগনেন্ট মহিলা। সে সারা রাত বসায় বসায় আমাকে ঝগড়া করছে এবং আমার মেয়ের কাছে আমাকে চাইতে দেয় নাই। আমি যখন দেখলাম যে সে আমার মেয়ের সাথে এইরকম ব্যবহার করছে, সে যখন বাসায় আসে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারি। আমার মেয়ের বয়স 8 বছর।
আমার মেয়ের বয়স 7 বছর, এবং তাকে যখন আমি বিয়ে করছি আজকে থেকে 1.5 বছর আগে আমার মেয়ের বয়স 6.5 বা 7 এরকম ছিল। 2022-এর 25 নভেম্বর তার সাথে আমার বিয়ে হয়েছে। তো তার সাথে যখন তখন আরো 1 বছর, আমার মেয়ের 6.5-7 বছর। আমার মেয়ে আসলে আমার মেয়ের সাথে আমি কথা বলতে পারবো না, বা আমার মেয়েকে দূরে দূরে রাখতে হবে, তাকে আমার কোলে নিয়ে বসে থাকতে হবে, তাকে আমার ভাত ভেজা বাইরে খাওয়াই দিতে হবে, তাকে আমার মুখে তুলে খাওয়াই দিতে হবে, আমার মেয়েকে আমি খাওয়াইতে পারবো না, আমার মেয়েকে আমি সময় দিতে পারবো না। সে যখন এই কাজগুলা করছে তখন আমি চিন্তা করছি যে না, তার সাথে আমার ভবিষ্যৎও সেফ না, আমার মেয়ের ভবিষ্যৎও সেফ না। আমি তখনই অলরেডি আমার যখন প্রেগনেন্ট থাকা 6 মাস অবস্থায় আমি তখনই বলছি যে না দেখেন, আমি আপনার সাথে থাকবো না। সে আমার গায়ে হাতও তুলছে, সে আমাকে একবার থাপ্পড়ও মারছে। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, এটা তারা জানে। আমি তারপর বাসা থেকে বের হয়ে আমি একবার আমার মামার বাসায় গেছি, একবার আমি তার মায়ের বাসায় গেছিলাম। সে কি এটা না করতে পারবে? আমি তার সাথে না জানাই আর তার মায়ের বাসায় আমি গেছিলাম। হ্যাঁ, তার মায়ের এইসব কারণে আমি যখন তার মায়ের বাসায় গেছিলাম, সে আমার গায়ে, আমি এগুলা মাফ করে দিছি। সে আমাকে যতবারই বসে হাত পায়ে ধরে ক্ষমা চাইছে, আমি তাকে মাফ করে দিছি। তো এই বছরে এগুলো তো ঝামেলা চলতেছিল। তো এই বছরের জানুয়ারি থেকে আমার সেকেন্ড বেবিটা, তার সাথে আমার যে বাচ্চাটা, এই বাচ্চাটা হয় অক্টোবরের 10 তারিখে। অক্টোবরের 10, গত বছর 2023-এর অক্টোবরের 10 তারিখে হয়। তো আমার বাবুটা যখন হয় তখন আমার মা, মামা, ফ্যামিলি সবাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে, মেয়েটার বাচ্চা হইতেছে, আমরা যাবো না, এটা তো হইতে পারে না। ও যতই রাগ করে থাকুক, আমার মা, আমার বোন, আমার মামারা জোর করে আমার বাসায় আসে। তারপরে থেকে আমার মা, আমার বোন আমার বাসায় থাকে আমার বাচ্চাটার জন্য, যে 2টা বাচ্চা আমি একা ম্যানেজ করতে পারবো না, আমার বাচ্চাটার জন্য থাকে। আমার মার সাথে আমি একদিন বের হয়েছি, সে আমাকে বাসায় আইসা অপমান করছে আমার মায়ের সামনে। আমি তাকে বারবার বুঝাইছি যে দেখেন, আমার মা বাসায় আসছে, আমার মা শুনে ফেলবে। পরে আমার মা শুনে ফেলছে। আমার মায়ের সাথে বের হয়ে আমি রাজলক্ষ্মী থেকে কেনাকাটা, আমরা উত্তরায় থাকি, রাজলক্ষ্মী থেকে কেনাকাটা করার পরে আমরা একটা রেস্টুরেন্টে বসে কাবাব রুটি খাইছি। কেন খাইলাম? সে ফোন দিয়ে বলতেছে যে কোথায়, আমি বলছি যে আমার আম্মুর সাথে বসে একটু কাবাব রুটি খাইতেছি। কেন খাইলা? তোমাকে কি বাসায় খাবার দেই না? তুমি আমাকে না জানাইয়া কেন রেস্টুরেন্টে ঢুকছো? কেন তুমি কাবাব রুটি খাইতেছো? তোমাকে বাসায় ফ্রিজ ভরা মাংস, তুমি কেন বাসায় কাবাব খাবা? আমি যখন বাসায় এসে এগুলো বলতেছে, আমি বললাম যে দেখেন, আমার আম্মু শুনে ফেলবে, আপনি প্লিজ এই কাজটা করেন না, আমি সরি, আমি ভুল করছি, আমি এরপর থেকে আপনাকে না জানায় যাবো না রেস্টুরেন্টে। সে চিল্লায় ও চিল্লি করে উঠে। পরে আমার মা যখন বলে যে কি ব্যাপার, কি হয়েছে বাবা, পরে তখন বলতেছে যে আপনার মেয়েরে আমি এত খাওয়াই, এত পড়াই, আপনার মেয়ের কেন রেস্টুরেন্টে খাইতে হবে? তখন আমার মা বললো যে দেখো বাবা, এটা কি কোনো কথা? রেস্টুরেন্টে তো সবাই খায়, বাসায় খাবার থাকলে কি মানুষ রেস্টুরেন্টে খায় না? এটা কেমন কথা? সে আমার মাকে এটা নিয়ে অপমান করে। তারপর থেকে আমার মার সাথে আমি বের হইতে পারবো না। হ্যাঁ, এই ঘটনার পর থেকে সে আমাকে মানা করে দেয় যে মা বোনের সাথে বের হইতে পারবা না। আমার মা বোনকে নিয়ে এরপরে আমি 2-1 দিন বের হয়েছি। আমার মা বোনের সাথে তার ইউনিয়স গুণটা আমাদের সাথে ছিল। আপনারা বলেন যে কোন মেয়ে, হ্যাঁ আপনার ঠিক আছে, আমি একা বের হইলে আমি অনেক ছেলেদের সাথে মিশবো, এই জন্য সে আমার পিছনে লোক লাগাই দিছে। কিন্তু আমি তো আমার মা আর বোনকে নিয়ে বের হইছি, আমার 2টা বাচ্চা নিয়ে বের হইছি। তখন কেন আমার মা কি নিজে নিয়ে আমার কোনো ছেলের সাথে দেখা করাবে, একটা ম্যারিড মেয়েকে নিয়ে? তখনও সে আমাদের পিছনে লোক লাগাই দিচ্ছে। হ্যাঁ, তখন যখন এগুলা করলো, তখন আমি বললাম যে না, এইভাবে আবার আর সম্ভব না। আমি তাকে বললাম যে দেখেন, এইভাবে আর সম্ভব না, আমি আপনার সাথে এইভাবে আর সংসার করতে পারবো না। এটা এই বছরের জানুয়ারি থেকে এই ঝগড়াটা তার সাথে আমার লাগলো। আমার বাচ্চা এই জানুয়ারি থেকে ঝগড়া আসে যায়। ঝগড়াঝাটির মধ্যে আমি তাকে, যখন রোজা আসলো, রোজা তো শুরু হয়েছে মার্চ মাস থেকে, তো রোজার মধ্যে আমি তাকে টোটালি মানা করে দিলাম যে দেখেন, আমরা বিয়ের পরে আলাদা ভাড়া বাসায় উঠছিলাম, দেখেন আমি এই বাসায় আর থাকবো না, আমি আমার মার বাসায় চলে যেতেছি আমার বাচ্চাদের নিয়ে, আর আপনার সাথে আমি আর কোনো সংসার করব না। এইভাবে যেভাবে আপনি আমাকে রেস্ট্রিকশনে নজরবন্দি করে রাখছেন, এই নজরবন্দি অবস্থায় আমি সংসার করব না। আপনারা তো এখন আপনারা বলতেছেন যে আপনাকে মারার মেইন কারণটা কি? আমাকে মারার মেইন কারণটা ছিল আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। হ্যাঁ, তা আমি অনেক খারাপ, আমি অনেক ছেলেদের সাথে মিশি টিশি, তো আমাকে ছেড়ে দিত। সে আমাকে বসে, সে লাইভে এসে বললো যে আমি তাকে রেখে পরকিয়া করছি। তার কাছে যদি কোনো প্রমাণ থাকে যে আমি তাকে রেখে জীবনে কোনোদিন একটা ছেলের সাথে কথাও বলছি, সে প্রমাণ করুক। আমার ফেসবুকে থাকা, আমার 10,000 ফলোয়ার ছিল ফেসবুকে, আমার ফেসবুকে 4,500-এর মতো ফ্রেন্ড ছিল, এবং এই ফ্রেন্ডের মাঝখানে 2,000 থেকে 2,500 মেয়ে ছিল, এবং বাকিগুলো সব ছেলে ছিল। সত্যি কথা আমি আপনাদেরকে বলতেছি, সব ছেলে মানুষ ছিল, প্রচুর ছেলে মানুষ আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো সে জেনে শুনে কেন এইরকম, সে আমাকে ফেসবুকে বিয়ের আগে দেখে নাই যে তোমার ফেসবুক ভরা ছেলে মানুষ, তুমি এত ছেলেদের সাথে মিশছো, বা তোমার আমি তাকে বিয়ের আগেও বলছি দেখেন আমার 2-4টা ছেলে ফ্রেন্ড আছে, এদের সাথে আমার মাঝে মাঝে হাই হ্যালো হয়,
এটা কোনো পাপের কিছু না, এটা কি তো কোনো ভুল? আপনার কাছে যদি পাপ মনে হইতো আপনি আমাকে বিয়ে করলেন কেন? সে আমাকে বলছে যে সে আমাকে নাকি পরকিয়া করতে ধরছে, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে, সে তাকে বিয়ে করার পরে সে প্রথমে বলছে যে ফেসবুক থেকে ছেলে মানুষ, সে আস্তে আস্তে আমাকে চাপাইছে। প্রথমে বলছে যে ফেসবুক ভরা ছেলে মানুষ, আমার বউকে ছেলে মানুষ দেখবে, এটা আমি চাই না। আমি তার কথা মতো আমি সব ছেলে মানুষ ডিলিট করে দিছি। আমার ফেসবুকে থাকা হাজার হাজার ছেলে মানুষ, আমার কলেজের ফ্রেন্ড, আমার স্কুলের না সরি আমি গার্লস স্কুল ছিলাম, সরি আমি আমার কলেজে, আমি যখন আমি একসাথে কম্বাইন্ড কলেজে পড়ছি, আমার কলেজের ফ্রেন্ডরা আমার সাথে অ্যাড ছিল। আমার ফ্রেন্ডরা আপনারা যারা বলছে আমি মিথ্যা কথা বলতেছি, আমার কলেজের ফ্রেন্ডরা হচ্ছে আপনাদেরকে বলতে পারবে যে আমি আমার বিয়ের পরে তাদের সবাইকে আনফ্রেন্ড করে দিছি। এমনকি কয়েকটা ছেলে আমাকে, আমার কয়েকটা ফ্রেন্ড, আমার কলেজের ফ্রেন্ড আমাকে নক করছে যে কি ব্যাপার তুমি আনফ্রেন্ড করে দিলা কেন, তোমার কি হয়েছে? আমি বলছি দেখো আমি বিয়ে শাদী করছি, আমার হাজবেন্ড পছন্দ করে না, এই জন্য আমি আনফ্রেন্ড করে দিছি। হ্যাঁ, আমি এই টাইপের ওবেড ওয়াইফ আমি তার ছিলাম। সে বলতেছে যে তার সে পরকিয়া করছে দেখা ধরছে, আমি তো আমার ফেসবুকের ছেলেগুলা পর্যন্ত আমি ডিলিট করে দিছি তার কথায়। আর পরকিয়া করছে, আমি তাকে ভালোবেসে বিয়ে করছিলাম। সে আমাকে বলছিল, তার সাথে যখন আমার তার শোরুমে বিয়ে দেখা হইলো, সে একটা শোরুমের মালিক, সে আমাকে সাথে ভদ্রতা করে কথা বলে, সে নামাজ পড়ে, হাজি মানুষ, তার এইসব দেখে শুনে আমি তার উপরে পড়ছিলাম। হ্যাঁ, তো সে বললো যে পরকিয়ার কারণে আমাকে নাকি মাইরা ফেলানো উচিত ছিল। এটার কথা আমি তাকে বলবো যে পরকিয়া যখন আমাকে ধরছেন, আমার মা বোনকে জানাইলেন না কেন? আমার মা বাবাকে, আমার মামাকে জানাইলেন না কেন যে আপনার মেয়ে পরকিয়া করতেছে? সে কাউকে কিছু জানায় নাই। আমার এইসব বনিবনা না হওয়ার কারণে তার এইসব মারধর আচার আচরণ, তার সামনে আমি কোনো কথা বলতে পারতাম না। কিছু বললেই সে বাসার মধ্যে ভাঙচুর শুরু করে দিত। হ্যাঁ, বাসার মধ্যে ভাঙচুর। আমি যখন এইসব থেকে অতিষ্ঠ হয়ে পরে যখন দেখলাম যে আমার মার সাথে আমি বাসা থেকে বের হইতে পারবো না, এতটুকু নজরবন্দি আমি হয়ে গেছি, এই লাইফে তো আমি থাকতে পারবো না। পরে যখন আমি ফাইনালি তাকে ডিসিশন নিলাম যে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, সে যখন ফাইনালি বুঝতে পারছে যে মেরে আমি এবার হচ্ছে ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, হ্যাঁ এবার ফাইনালি সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, এবার ওকে আটকাইতে পারবো না, তখন সে কি করলো, এই পুরা রমজান মাসে, এই বছরের যে রোজার মাস থেকে এপ্রিল, পুরা রোজার মাসে তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তারপরে হচ্ছে এপ্রিলের 10 তারিখে, এটাই হচ্ছে কারণ, সরি আমি এক কথা থেকে আরেক কথা চলে গেলাম, এটাই হচ্ছে কারণ আমি তাকে বলছি যে তাকে ডিভোর্স দিয়ে দেন। তো আমার কাছে কি তার কাছে কি আমার ডিভোর্স চাওয়াটা এত বড় ভুল ছিল? আমি খারাপ মেয়ে, ঠিক আছে আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিতেন, কেন ছাড়লেন না? আমাকে কেন খুন করতে গেলেন? এটার প্রশ্ন আপনি দেন, এটার উত্তর আপনি দেন। এপ্রিলের 10 তারিখে সে যখন দেখলো যে আমি তার সাথে যোগাযোগ করতেছি না, এপ্রিলের 10 তারিখে সে আমার দুপুর 1টা থেকে 1:30টার দিকে জোহরের আজান দেওয়ার পরে আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম। এই অবস্থায় সে রুমে ঢুকে, এবং সে একা না, সে 3টা গুন্ডা সাথে নিয়ে রুমে ঢুকে। আপনারা তো জানলেন যে আমাকে কেন খুন করতে চাইছে, এটার কারণ তো আমি বলে দিলাম, আমি তাকে ডিভোর্স দিতে চাইছি। তো এখন আপনারা বলেন, যারা বলতেছেন যে আমার কোনো ঘাপলা আছে, আমার ঘাপলার জন্য হচ্ছে সে আমাকে খুন করতে চাইছে, তো আমি তাকে ডিভোর্স দিতে চাইছি, আমি খারাপ, আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যাইতো, আমাকে খুন করার কি দরকার ছিল? আমার চেহারা নষ্ট করার কি দরকার ছিল? আজকে যদি আমার জায়গায় আপনার মা বসে থাকতো, আপনার বোন বসে থাকতো, আপনার মেয়ে বসে থাকতো, আপনার কি মনে হইতো যে কাউকে ডিভোর্স দিতে হইলে তার চেহারা কেটে দেওয়াটা ঠিক? আপনাদের মনে হইতো? এই যে আমার যে চেহারার যে এই দাগটা, আমি এই পর্যন্ত 2টা প্লাস্টিক সার্জন দেখাইছি, যেটা বাংলাদেশে এই চেহারার দাগের জন্য অ্যাডভান্সড কোনো ট্রিটমেন্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, এটার জন্য এখন দেশের বাইরে যাওয়া দরকার, অনেক টাকা দরকার, যে টাকা আমার কাছে নাই। সে যে বলতেছে যে আমি আমার 10টা হাজবেন্ডের কাছ থেকে 20 কোটি টাকা নিয়ে আসছি, আমার কাছে যদি 20 কোটি আর 10 কোটি আর 10 লাখ 50 লাখ টাকা থাকতো, আমি এতদিনে বিদেশে যেয়ে বসে আমার চেহারার ট্রিটমেন্ট নিতাম। আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতে পারতেছি না, আমি আমার গহনা বিক্রি করে আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। আল্লাহর দোহাই লাগে, যারা আপনারা বলতেছেন যে একটা মেয়ে মানুষকে আপনারা খারাপ কথা বলতেছেন, আপনারা একটু বুঝার চেষ্টা করেন যে একটা মেয়ে কতটুকু কষ্টে পড়লে নিজের গহনা বিক্রি করে নিজের বাচ্চাকে দুধ খাওয়ায়। আমার বাচ্চাটার 10 বছর বয়স, আমার গহনা বিক্রি করে আমি আমার বাচ্চার দুধ খাওয়াইতেছি। সে এপ্রিলের 10 তারিখে আমার বাসায় ঢুকে, আমি আমার রুমে নামাজ পড়তেছিলাম, আমার মা আমার বোন বাসায় ছিল, আমার বড় মেয়ে ছিল, আমার বাসায় আমার কাজের বুয়া ছিল, ভিডিওতে আপনারা দেখতে পাবেন, বাসায় কাজের বুয়া ছিল।
কি হয়েছে? রাখো। বাসায় হচ্ছে কাজের বুয়া ছিল, সে আমার মা বোনকে আগে আটকায়। বাসায় সে সাথে 3টা লোক নিয়ে আসছে, ইউনুস, সালামের এবং অজ্ঞাত একজন লোক। 3টা লোক বাসায় রেখে আমার মা বোনকে, কাজের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন না। আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচাই আসছিল, সে আগে আমাকে ঘুষি মারে, ঘুষি মারার পরেই মনে হয় আমার মাথাটা কেটে গেছিল। ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে, একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে। আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে, হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল। ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমার নাকের কোনো হাড্ডি ছিল না, চোয়াল ভেঙে গেছিল। তারপরে এই যে আমার চোখে যখন সে যখন এই পাশে কাটছে, আমি অলরেডি 3টা চোখের ডক্টর দেখাইছি, আমার যখন সে এই পাশে কাটছে আমার চোখের নার্ভ কেটে গেছে। এবং আপনারা দেখতে পারবেন যে আমার একটা চোখ ছোট হয়ে গেছে, আমার একটা চোখ বড় হয়ে গেছে। আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে, এই পাশের চোখ বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না। সে আমাকে এইভাবে মেরে, আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার, 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কি করতেছো তোমরা বাসার মধ্যে, আমার মা বলে, কাজের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে যাইয়া মানুষজনকে ডাকো, কি সমস্যা, দরজা খোলো। তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায়। এবং আপনারা যে দেখছেন যে আমার বারান্দা ভরা রক্ত, সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি ওই কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে আমি বলতে পারবো না। তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে, যে আমাকে খুন করে ফেলতেছে, আপনারা আমাকে বাঁচান। এটা আমার পুরা এলাকার মানুষ আমাকে দেখছে, আমি যাইয়া ডাকি যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান। আমি যে কিভাবে এই কথাটা বলছি আমি জানি না। পরে যখন আমি আমার মুখে হাত দিলাম, আমি হাত দিয়ে দেখি যে আমার মুখের গাল খোলা, তখন আমি বুঝলাম যে আমার মুখে কিছু একটা হয়েছে, আমি জানি না যে আমার মুখ কাটা। এই কথা হওয়ার পরে হচ্ছে তারপরে এলাকার মানুষজন আসে, সে বাসা থেকে বের হয়ে দৌড়ায় পালায় চলে যায়। এলাকার মানুষজন আইসা হসপিটালে নিয়ে যায়। এবং আমি 20 দিন হসপিটালে ছিলাম। প্রথম যেদিন এপ্রিলের 10 তারিখে সারাদিন আমি অ্যাম্বুলেন্সে ছিলাম। আপনারা যারা বলতেছেন যে আমার প্রাপ্য শাস্তি, হ্যাঁ আমার প্রাপ্য শাস্তি আপনারা বলতে পারেন। আমি আমার হাজবেন্ডকে রেখে আইসা আমি একটা বাচ্চা নিয়ে তাকে বিশ্বাস করে বিয়ে করছি, হ্যাঁ এটা শাস্তি আপনারা বলতে পারেন। আমার শাস্তি আমি যথাযথভাবে পাইছি, শতগুণ বেশি ভাবে আমি আমার শাস্তি পাইছি। সে যখন 1:30টার দিকে আমাকে মারছে, দুপুর 1:30টা থেকে রাতের 9টা পর্যন্ত এই ঢাকা শহরের অ্যাম্বুলেন্স আমি ঘুরছি। যেহেতু এপ্রিলের 10 তারিখ, এপ্রিলের 11 তারিখে রোজার ঈদ হয়েছে, আপনারা জানেন। রোজার ঈদের আগের দিন ঢাকা শহরে কোনো হসপিটালে কোনো ডক্টর ছিল না। প্রথমে আমাকে উত্তরা আধুনিক মেডিকেল হসপিটালে নিয়ে যায়, কোনো ডক্টর নাই। তারা আমাকে জাস্ট এখানে যখন দেখে যে আমার এটা ফাঁক হয়ে গেছে, পড়তেছে, ব্লাড পড়তেছে, তখন আমার এখানে তারা, আপনারা যে সেকেন্ড ছবিটা দেখতে পারবেন, এখানে সাদা গজ পেঁচানো, তারা জাস্ট আমার মুখটা এরকম, গালটা এরকম ধরে জাস্ট এখানে মুখটা গজটা পেঁচায় দেয়। তারা বলে যে দেখেন এইটার উত্তরা আধুনিক মেডিকেল হসপিটালে আমাদের এটার কোনো ডক্টর নাই, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেল, পুলিশ কেস। ঢাকা মেডিকেলে বলতেছে যে এটার জন্য যে ডক্টর লাগবে আমাদের কাছে কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন সে আমাকে কতটুকু প্ল্যান করে মারছে। রোজার ঈদের আগের দিন কোথাও কোনো ডক্টর নাই। রোজার ঈদের আগের দিন ঢাকা মেডিকেল হসপিটাল থেকে ফেরত দিতে, আমি কিন্তু অ্যাম্বুলেন্স, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে, আমার গাল দিয়ে রক্ত পড়তেছে, আমার পুরা শরীর ভিজা। ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আমাকে ফেরত দিয়ে দিল। আমি কিন্তু অ্যাম্বুলেন্সে, আমাকে খালি অ্যাম্বুলেন্সে উঠাইতেছে আর নামাইতেছে, কোনো হসপিটালে কোনো ডক্টর নেই। ঢাকা মেডিকেল থেকে তারপরে আমি গেলাম মিরপুর 14 নম্বরে, যে
আর ডেন্টাল একটা হসপিটাল আছে, সরকারি হসপিটালটার নাম আমার মনে পড়তেছে না, ওই হসপিটালে গেলাম। কারণ আমার হচ্ছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন লাগবে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন নাই। সেখানে মিরপুর 14 হসপিটালে বলতেছে যে আমাদের কাছে এই ডক্টর এখন নাই, আপনারা অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তারপরে মেবি আমাকে স্কয়ার হসপিটালে বা সমরিতে, এই দুইটার একটার মধ্যে আমাকে নিয়ে যেতে চাইছে। ওরা বলতেছে যে এই ম্যাক্সিলোফেশিয়াল আমাদের কাছে নাই। আমি দুপুর 1:30 থেকে রাতে 9টা পর্যন্ত আমার ব্লিডিং হয়েছে। আমি সারাদিন হচ্ছে আমি অ্যাম্বুলেন্সের ভিতরে ছিলাম, সারাদিন আমার ব্লিডিং হচ্ছে। রাতে 9টা বাজে ধানমন্ডির হেলথ অ্যান্ড হোপ হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হইলো। তখন সেখানে দেখলো যে একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছে। নিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে রাতে 9টা থেকে 12:30 পর্যন্ত আমার এই সেলাই করতে লাগছে। 3.5 ঘন্টার সার্জারি আমার হয়েছে। সেকেন্ড সার্জারি যখন ডক্টর বললো যে আপনার নাকের মধ্যে কোনো হাড্ডি নাই, আপনার মুখের মধ্যে হাড্ডি সব ঝুরা হয়ে গেছে, এগুলোর জন্য আপনার মুখে প্লেট বসাইতে হবে, 10 ঘন্টার সার্জারি করতে হবে। এপ্রিলের 16 তারিখে আমার যে সার্জারি হয়েছে, আমার সেখানে 10.5 ঘন্টার আমার সার্জারি হয়েছে। আমার এত বড় শাস্তি, আমি যতই খারাপ হই না কেন, আপনারা যারা বলতেছেন যে এই মেয়ের শাস্তি হওয়া দরকার, আপনাদের যদি মনে হয় যে এত বড় শাস্তি আমার প্রাপ্য ছিল, আমার কিছুই বলার নাই, আমার এখানে আর কিছুই বলার নাই। আচ্ছা, আমি কাবিন নিয়ে ব্যবসা করছি, আমি কাবিন নিয়ে টাকা, সে যদি দেখাইতে পারে যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে, আমার এক্স হাজবেন্ডের কাছ থেকে আমি কাবিনের টাকা নিছি বা কাবিনের স্বর্ণ গহনা নিছি, সে দেখাক। সে বলছে যে দেখাইতে পারবে, সে দেখাক। আচ্ছা, তো এই গেল আমার হসপিটালের কাহিনী। তারপরে কেন আমাকে মারতে চাইছে আমি বললাম, আমি তাকে ডিভোর্স করতে চাইছিলাম, এই জন্য সে আমাকে খুন করছে। আমি যাতে আমার এই সুন্দর চেহারা না নিয়ে আমি বাসার বাইরে না বের হইতে পারি, এই জন্য সে আমার সুন্দর চেহারা নষ্ট করছে। আমার সুন্দর চেহারা নিয়ে যেন আমি কোনো কাজকর্ম না করতে পারি, আমি আবারও লাইফ করতে না পারি, বা এই সুন্দর চেহারা নিয়ে আমি আবারও কোনো ছেলে মানুষের কাছে না যাইতে পারি, এই জন্য সে আমার চেহারা নষ্ট করছে। এই জন্যই সে আমার চেহারা নষ্ট করছে, এইটা ছিল কারণ আপনাদেরকে বললাম আমি হসপিটালে ছিলাম, 20 দিন হসপিটালে ছিলাম। 20 দিনে আমার 10 কেজি ওয়েট কমে গেছে, কারণ 20 দিন আমি স্যালাইনের উপরে ছিলাম। আমার মুখ সেলাই করা ছিল, আমার দাঁত সেলাই করা ছিল, আমার মুখ সেলাই করা ছিল, আমার নাক দিয়ে লাস্টের 5 দিন আমাকে খাবার দিছে। তো এই কাহিনী আপনাদেরকে বললাম। আচ্ছা, যারা আমাকে গালি দিতেছেন, গালি দেন। আপনার ভবিষ্যতে আপনার মেয়ের সাথে বা আপনার বোনের সাথে এই কাজ হইলে আপনার মেয়েকে, আপনার বোনকেও গালি দিয়েন, যা তোর কারণেই তোর মুখ কেটে দিছে। আমার আর কিছু বলার নাই আসলে, আমি আর কি বলবো বুঝতে পারতেছি না। কমেন্ট ইগনোর করবো, ঠিক আছে, কমেন্ট ইগনোর করলাম। যারা আমাকে খারাপ কথা বলতেছেন বলেন, আমার আর কিছুই বলার নাই। এত আজকালকার যুগে এসেও যদি মানুষের মনে হয় যে একটা মেয়ে ডিভোর্স চাইলে একটা মেয়েকে এত বড় শাস্তি দেওয়া জাস্টিফাইড, আপনারা সেটাই আপনার ওই কাজের উপরেই আপনারা থাকেন। আমি আসলে কথা বলতে পারতেছি না, আর আমি এখন বিদায় নিতেছি। যারা লাইভের সাথে ছিলেন, আমার মনে হয় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আর যাদের এখনো মনে হচ্ছে আমাকে খারাপ কথা বলবেন, বলতে থাকেন, কোনো সমস্যা নেই।